গতকাল আমরা আলোচনা করছিলাম এক্সজস্ট সিস্টেম নিয়ে। এক্সজস্ট সিস্টেমের মধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ছিল পলিউশন কন্ট্রোল ডিভাইস এবং আমাদের সাউন্ড পলিউশনের যেটা ব্যাপার ছিল, অর্থাৎ একটা এয়ার পলিউশন একটা সাউন্ড পলিউশন দুটোর জন্য আমরা দুটো জিনিস ইউজ করছিলাম। বেসিক্যালি ছিল একটা ক্যাটালাইটিক কনভার্টার, যার মধ্যে আমরা হার্মফুল গ্যাসেস বা আমাদের টক্সিক গ্যাস যেগুলো ছিল সেগুলোকে আমরা নিউট্রালাইজ করছিলাম। আর তারপরে যেটা ছিল ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো মাফলার। মাফলারে আমরা কি করছিলাম, যে সাউন্ড ওয়েভ যেটা আসছে ইঞ্জিন থেকে, সেই সাউন্ড ওয়েভটাকে আমরা অনেকখানি ড্যাম্পিং করে আমরা সেটাকে তেল পাইপের মাধ্যমে তারপরে এক্সজস্ট গ্যাসটাকে বাইরে বার করছি। অর্থাৎ টোটাল এক্সজস্ট সিস্টেমটা শুরু হচ্ছিল আমার এক্সজস্ট ভালভ খোলার পর থেকে এক্সজস্ট ম্যানিফোল্ড হয়ে এক্সজস্ট গ্যাসটা যখন আমার ক্যাটালাইটিক কনভার্টার প্রথমে ঢুকছে, ক্যাটালাইটিক কনভার্টার থেকে রেজোনেন্স হয়ে মাফলার হয়ে তারপর তেল পাইপ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই যে ছিল বিষয়টা, এই যে এক্সজস্ট সিস্টেম, এই এক্সজস্ট সিস্টেমে আমরা যখন পলিউশন কন্ট্রোলের কথাটা বলছিলাম, বিশেষ করে যখন এয়ার পলিউশন কন্ট্রোল বা আমরা যে এক্সজস্ট হার্মফুল গ্যাসকে যখন নিউট্রালাইজের ব্যাপারে আলোচনা করছিলাম, তখন আমরা একটা বিষয় আলোচনার মধ্যে এনেছিলাম, সেটা হলো যে এনওএক্স, নক্স, নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, তার সাথে ছিল আমার কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন। এই তিনটে মেন হার্মফুল গ্যাসকে আমরা নিউট্রালাইজ করছিলাম ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে। এখন এই যে নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড, বেসিক্যালি নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে হার্মফুল একটা বিষয়। এই হার্মফুল বিষয় কেন বলছি এখানে, না এই তোমার নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড বা নক্সটা সরাসরি আমাদের শরীরে প্রবেশ করে কি করে না, আমাদের যে ব্রেন আছে না, নার্ভাস সিস্টেমটাকে আমাদের নষ্ট করে দেয়, এফেক্টেড করে ডাইরেক্টলি আমার ব্রেনটাকে। এবং আমরা সবসময় মাথা ঝিমঝিম করা, মাথা ধরে থাকা, বা আমাদের ভমিটিং হওয়া, তার সাথে সাথে আমাদের স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া, অনেক সময় আমাদের সেরিব্রাল স্ট্রোক, এই ব্যাপারগুলো কিন্তু এই নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডের জন্যই ঘটে থাকে। তো এইটা সারা বিশ্বের কাছে একটা সিরিয়াস ইস্যু। অর্থাৎ নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডটাকে আমাকে যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। গতকাল আমরা ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে দেখেছিলাম যে ওখানে আমরা এই নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইড যেগুলো থাকছে সেগুলোকে ভেঙে দিচ্ছিলাম কিসে, না নাইট্রোজেন এবং অক্সিজেনে ভেঙে দিচ্ছিলাম। কিন্তু আমরা এই নাইট্রোজেন অ্যান্ড ইটস অক্সাইডে ভেঙে দেওয়ার যে কাজটা, বা ক্যাটালাইটিক কনভার্টার যে পুরোটাই যে ভাঙতে পারছে তা কিন্তু নয়। অর্থাৎ ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে আমরা যে পরিমাণ এনওএক্সটাকে ভাঙতে পারি, তার থেকে কিন্তু বেশি পরিমাণে এনওএক্স আমাদের বর্তমান ভেহিকেলে তৈরি হয় ইনসাইড দ্য সিলিন্ডার। তাহলে এই যে এখনকার দিনের যে হাই স্পিড ভেহিকেল গুলো বেরিয়েছে, এখন এই হাই স্পিড ভেহিকেল গুলো থেকে আমরা যে এক্সজস্টটা পাচ্ছি, সেই এক্সজস্টটাকে আমরা যখন নিউট্রালাইজ করবার জন্য ক্যাটালাইটিক কনভার্টার দিচ্ছি, তখন ক্যাটালাইটিক কনভার্টার কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না। অর্থাৎ এনওএক্স এর দিন বে দিন যে আমাদের নর্মসে, পলিউশন নর্মসে যে পলিউশনের ডেটাগুলো কমে কমে আসছে, অর্থাৎ BS1 যেটা ছিল BS4 তার থেকে কমে এসছে, BS6 আরো কম হচ্ছে, আগামী দিনে আমাদের পলিউশন নর্মস যখন আরো কমতে থাকবে, তখন কিন্তু আমাদের এনওএক্সটাকে কন্ট্রোল করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাহলে এই এনওএক্সটা কেন তৈরি হচ্ছে, এটাই আমাদেরকে আগে জানতে হবে। এনওএক্সটা বেসিক্যালি আমাদের ইঞ্জিন যখন ওভারহিটিং হয়, অর্থাৎ কন্টিনিউয়াস ইঞ্জিনটা যখন একটা হাই আরপিএম এ চলতে থাকে, বা আমরা যখন ইঞ্জিনের আরপিএম আস্তে আস্তে বাড়াতে শুরু করি, অর্থাৎ একটা ইঞ্জিন যখন রানিং করছে, রান করতে করতে তোমার ইঞ্জিনের আরপিএম যখন বাড়ছে, আমরা যখন অ্যাক্সিলারেট করছি বা যখন আমরা থ্রটলটাকে বাড়াচ্ছি, তখন কি হচ্ছে না, আস্তে আস্তে ইঞ্জিনের আরপিএম বাড়ছে। ইঞ্জিনের আরপিএম বাড়ার সাথে সাথে আমার ইঞ্জিনের টেম্পারেচারও কিন্তু বাড়তে থাকছে। এখন ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, না আমার ইঞ্জিনের মধ্যে আমরা যে এয়ারটাকে সাকশন করছি, সেই এয়ারের মধ্যে ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হলো নাইট্রোজেন থাকে। আর তার মধ্যে খুবই লিমিটেড, অর্থাৎ আমরা যদি একটুখানি আমাদের ক্লাস 5-6 এর ফিজিক্যাল সায়েন্সে যাই, তাহলে আমরা দেখবো যে বাতাসের মধ্যে নাইট্রোজেন কত ভাগ থাকে, না 75 থেকে 77 ভাগ থাকে। আর অক্সিজেনের মাত্রাটা প্রায় 20 ভাগের মতো থাকে। মানে আমি জাস্ট একটা অ্যাপ্রক্স হিসেব করে তোমাদের বলছি পুরোনো পড়াকে মনে করে। তাহলে এখন নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি, অক্সিজেনের মাত্রা তুলনায় কম। আবার যখন ইঞ্জিনে আমরা কম্বাসন করব, কম্বাসনে হেল্প কে করবে, না কম্বাসনের সহায়ক অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা আমাকে ওখানে ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করার পর সেই অক্সিজেনের সাথে আমার কম্বাসন করে আমরা একটা কমপ্লিট এক্সজস্ট আমরা ওখান থেকে পাবো। এখন এই যে কম্বাসন যেটা হচ্ছে, এই কম্বাসনটা হওয়ার সময়
সিলিন্ডারের মধ্যে যখন টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, সেই টেম্পারেচারে কি হয় না, ওখানে বাতাসের মধ্যে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের সাথে অক্সিজেনটা মিশে গিয়ে বা বিক্রিয়া ঘটিয়ে ওখানে কিন্তু নাইট্রোজেনের অক্সাইড গুলো তৈরি হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে না, অক্সিজেনের মাত্রাটাকে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে এক। আরেকটা হচ্ছে কি না, আমাকে ওখানে টেম্পারেচারটাকে কমাতে হবে। এখন অক্সিজেনের মাত্রাটাকে আমি কন্ট্রোল করতে কি করে পারবো, কন্ট্রোল আমার হাওয়াটা বন্ধ করতে হবে। এবারে আমি যদি এয়ার ইনটেকটাকে কমিয়ে দিই, তাহলে কি হবে না, আমি প্রয়োজনীয় অক্সিজেন আমি দিতে পারবো না, বা আমার যে এয়ারটাকে কম্প্রেস করে তারপর ডিজেলটা স্প্রে হবে, বা ধরো আমার এয়ার ফুয়েল মিক্সচার যেটা আছে সেটার মধ্যে থেকে আমি অক্সিজেনটাকে ওখানে কাজে লাগাবো। সেক্ষেত্রে তো আমি যদি ওখানে আমার চার্জের মাত্রাটাকে কমিয়ে দিই, তাহলে কি হবে, আমার পাম্পিং লস হবে, অর্থাৎ আমি যতটা সাকশন করতে চাই তত থেকে কম পাবো। তাহলে এই পাম্পিং লসটা কিন্তু আমার ইঞ্জিনের এফিসিয়েন্সির পক্ষে আবার একটা খারাপ দিক, বা একটা আমার টোটাল ওভারঅল এফিসিয়েন্সিটাকে ও কমিয়ে দিতে পারে। তাহলে এইখানে একটা বড় সমস্যায় আমাদের পড়তে হচ্ছে। তাহলে কি আমরা ইঞ্জিনের স্পিড কখনোই বাড়াবো না, সবসময় ইঞ্জিন আরপিএম কে একটা নির্দিষ্ট আরপিএম রাখবো? অর্থাৎ আমি এখন যেটা বলছি, এখন সব জায়গায় হাই স্পিড গাড়ি বেরোচ্ছে, সে বাইক হোক, সে কার হোক, স্পিড কিন্তু আমাদের একটা বড় বিষয়। তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকেও যেভাবে আমাকে নলেজে রাখতে হচ্ছে, তার সাথে সাথে পলিউশন কন্ট্রোলটাকে আমাকে করতে হবে। এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমরা যে সিস্টেমটাকে এখানে লাগাচ্ছি, সেই সিস্টেমটার নাম হলো ইজিআর। ইজিআর এর ফুল ফর্ম হলো এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন পদ্ধতি। কি আছে না, এটা হলো এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন পদ্ধতি। এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন, এখানে এক্সজস্ট গ্যাসটাকে আমরা ফ্রেশ এয়ারের সাথে মিশিয়ে দিচ্ছি। এক্সজস্ট গ্যাসটাকে ফ্রেশ এয়ারের সাথে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কি করছি না, এটা বোথ সিআই ইঞ্জিন এবং এসআই ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করছি। সিআই এবং এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যখন ইঞ্জিনটা মোটামুটি ধরো 2000 থেকে বা 2500 থেকে 3000 আরপিএম এর দিকে এগোতে থাকে, তখন ইঞ্জিনের টেম্পারেচার যেটা তৈরি হয়, সেই টেম্পারেচারে গিয়ে অক্সিজেনের সাথে নাইট্রোজেনটা বিক্রিয়া ঘটে এনওএক্স তৈরি করে। এখন এই যে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া হচ্ছে, এটা শুধু যে টেম্পারেচার বৃদ্ধির জন্য হচ্ছে তা নয়। আমরা দেখেছি যে যদি আমরা একটা ইঞ্জিনকে আমরা যখন সাকশন করছি, তারপর যখন কম্প্রেস করছি, তারপর যখন তাকে ইগনিশন করছি, দেখা যায় যে প্রপার ইগনিশনের জন্য যে পরিমাণ, কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেনের মানে অভাব হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অক্সিজেনটা বাড়তি থেকে যায়। ধরো আমার 20 ভাগ অক্সিজেন আমি সিলিন্ডারের মধ্যে ঢুকিয়েছি, দেখা গেল যে আমার 16 ভাগ অক্সিজেন আমার কমপ্লিট কম্বাসন হতে কাজে লেগেছে। এখন সিআইডি ইঞ্জিন হয়ে গেছে, তাহলে ন্যাচারালি আমার এখানে ইঞ্জিনটাকে ইগনিশনটাকে কি করছি আমরা, মাল্টিপল ফেজে করছি। অর্থাৎ ধরো ওখানে মাল্টিজেট ইঞ্জিন আছে, এই ইঞ্জেক্টর লাগানো আছে, কোয়াড্রা জেট হতে পারে, পেন্টা জেট হতে পারে, অক্টা জেট হতে পারে। অর্থাৎ আমি প্রপারলি তোমার ইঞ্জেকশন করছি, করে যাতে কমপ্লিট কম্বাসনের চেষ্টা করছি। এই জায়গায় কি হচ্ছে না, আমার যে বাতাসের অক্সিজেনটা থাকছে তার হয়তো 16 ভাগ কি 18 ভাগ আমার ব্যবহার হলো, তাহলে 2 ভাগ অক্সিজেন থেকে গেল। সেই 2 ভাগ অক্সিজেন যেটা থেকে যাচ্ছে, সেই অক্সিজেনটাই কিন্তু আমার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমার নক্স ফর্মেশন করছে। তাহলে আমি প্রথমেই যে ঘটনাটা বলতে চাইছি, অর্থাৎ আমাকে এখানে অক্সিজেনটা যতটা কম্বাসনের জন্য দরকার, ততটা যদি আমাকে বলে যে ওখান দিয়ে পাঠাতে হবে, ততটা কিন্তু পাঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, আমি সোজা হিসাব কি না, আমি যতটা সাকশন করছি তাতে একটু কম করে সাকশন করবো। এখন যদি কম করে সাকশন করি, আমার যে পিস্টনের উপরে যে এই যে আমার যে ভলিউমটা আছে, তাহলে সেই ভলিউমটা তো আমার ভর্তি হবে না। তাহলে এটা কি হবে, আমার পাম্পিং লসে পরিণত হবে। এই পাম্পিং লসটাকে আমাকে ওভারকাম করতে হবে, কারণ না যদি পাম্পিং লস ওভারকাম করি, তাহলে কিন্তু আমার টোটাল জিনিসটা আমার এফিসিয়েন্সিটা ওভারঅল ইঞ্জিনের কমে যাবে। এখন এই যে ইজিআর সিস্টেমটা যখন আমরা লাগাচ্ছি, অর্থাৎ এক্সজস্ট গ্যাসটাকে কি করছি আমরা আবার সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন মানে হলো, যে এক্সজস্ট গ্যাসটা আমার এক্সজস্ট ভালভ খুলে বেরোচ্ছিল, এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে বেরিয়ে ক্যাটালিটিক কনভার্টারে যাচ্ছিল, ঠিক ক্যাটালিটিক কনভার্টারে ঢোকার আগে একটা বাইপাস রাস্তা করে এক্সজস্ট গ্যাসটাকে আমরা আবার এনে ইনলেট ম্যানিফোল্ডে ঢুকিয়ে দিচ্ছি। এবং কতটা ঢোকাবো কি করব, এটা পুরোপুরি এক্সজস্ট ভালভটাকে আমাদের ইসিইউ কন্ট্রোল করছে, অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। সে তার যে ভেরিয়াস টাইপস অফ সেন্সার আছে, অর্থাৎ ইঞ্জিন আরপিএম সেন্সার বেসিক্যালি এখানে, বা আমাদের ল্যামডা সেন্সার, এক্সজস্ট গ্যাসে কতটা অক্সিজেন বেরোচ্ছে তার জন্য ল্যামডা সেন্সরের কথা বলেছিলাম, বা অক্সিজেন সেন্সারের কথা একটা বলা ছিল, এক্সজস্ট জায়গায় লাগানো হবে সিআইডি সিস্টেম পড়ানোর সময় বলেছিলাম সেন্সারগুলো। নেক্সট হচ্ছে কি আমার এখানে ম্যাপ সেন্সার,
বা ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সার, সেই সেন্সারের সমস্ত ডেটাকে রিড করার পর ইস্যু ঠিক করবে যে আমার এক্সজস্ট রিসার্কুলেশন ভালভ যেটা আছে বা ইজিআর যেটা আছে, সেই ইজিআরটা আমার কখন খুলবে, কত সময়ের জন্য খুলবে, এই ব্যাপারটা কিন্তু সে কন্ট্রোল করবে। এবং খোলার পর আমরা এই এক্সজস্ট গ্যাসটাকে বেশি মাত্রায় নয়, অল্প মাত্রায় ইনলেট ভালভ খুলে আমার যে ফ্রেশ এয়ার আসছে তার সাথে আমি মিশিয়ে দেবো। তাহলে কি হবে না, ফ্রেশ এয়ার যেটা আসছিল তার পার্সেন্টেজটা আমার কমে গেল। অর্থাৎ আমি যেখানে চাইছিলাম যে আমার 16 ভাগ অক্সিজেন ঢুকুক এখন সিলিন্ডারের মধ্যে, সেই 16 ভাগ অক্সিজেনটা ঢোকার জন্য আমার তাহলে কি এয়ারটাকে আমি রেস্ট্রিক্টেড করে দিলাম। এবারে যে 16 ভাগটা ঢুকলো তার সাথে কি হচ্ছে, অর্থাৎ ধরো আমার সিলিন্ডারের একটা ক্যাপাসিটি হচ্ছে 100 সিসি, তার মধ্যে দেখা যাচ্ছে কি যে আমি হয়তো আমার 90 সিসি যদি ফ্রেশ এয়ার নিই, সেটাই আমার কম্বাসনের ক্ষেত্রে যথেষ্ট। আমি 10 সিসি আমার এক্সট্রা ঢুকছিল, আমার এয়ার ঢুকছিল, যেটা পরবর্তীকালে এনওএক্স ফরমেশন করছে, অর্থাৎ ওই 10 সিসির মধ্যে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা আমার কম্বাসনে কাজে লাগছিল না, সেটা গিয়ে আমার ওই হাই টেম্পারেচারে গিয়ে বাতাসের নাইট্রোজেনের সাথে মিশে গিয়ে এনওএক্স তৈরি করছিল। তাহলে আমি এখন কি করছি, 90 সিসি আমি সাকশন করছি ফ্রেশ এয়ার, তার সাথে সিলিন্ডারটাকে ভর্তি করবার জন্য, অর্থাৎ সিলিন্ডারের ভলিউমটাকে ভর্তি করবার জন্য 10 সিসি কি করছি, ওর সাথে এক্সজস্ট গ্যাসটা মিশিয়ে দিচ্ছি। এখন এই যে 10 সিসি এক্সজস্ট গ্যাসটা মিশিয়ে দিলাম, এটার কাজটা কি হবে না, এক্সজস্ট গ্যাসটা সিলিন্ডারের মধ্যে ঢুকে গিয়ে আমার টোটাল সিলিন্ডারের ভলিউমটাকে ফিল করে দিল। অর্থাৎ এখানে ওই এক্সজস্ট গ্যাসটা কিন্তু কোন রকম কম্বাসনে অংশগ্রহণ করবে না, কারণ তো বার্ন গ্যাস, ওটা পোড়া গ্যাস। বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কে বা কম্বাসনে অংশগ্রহণ করবে কি, ফ্রেশ এয়ারটা। ফ্রেশ এয়ারটা আমার যতটা দরকার ছিল ততটাই ঢুকেছে, যেটুকু আমার দরকার ছিল না সেই জায়গাটাতে আমি ভর্তি করে দিচ্ছি এক্সজস্ট গ্যাস। এটা একটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সির দিক থেকে একটা কাজ করলো। সেকেন্ড থিং হচ্ছে এক্সজস্ট গ্যাসটা আমরা কিন্তু যখন ওখানে নিয়ে এসে ঢোকাবো, তখন ও যে রাস্তাটা দিয়ে আসবে সেখানে এক্সজস্ট গ্যাস থেকে আমরা হালকা করে একটু কুল করে ঢোকাচ্ছি, ওখানে একটা কুলার লাগিয়ে দিচ্ছি। এক্সজস্ট গ্যাস একটা কুলার লাগানো থাকে, যে কুলারের থ্রু দিয়ে যখন এক্সজস্ট গ্যাসটা আমার সিলিন্ডারের মধ্যে ঢুকবে, তখন কি হচ্ছে, এক্সজস্ট গ্যাসটা তুলনামূলক একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে ইঞ্জিনের মধ্যে যে ওভার হিটিং টেম্পারেচারটা বা যে বেশি টেম্পারেচারটা আছে, যখন এই এক্সজস্ট গ্যাসটা ভেতরে ঢুকবে, তখন কি হবে না, ও ওই যে ইঞ্জিনের ভেতরকার টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে ও নিজে শুষে নিবে। ওই তাপমাত্রাটাকে নিজে গরম করে ও কি করবে, ইঞ্জিনের ভেতরের বা সিলিন্ডারের ভেতরের টেম্পারেচারটাকে কমিয়ে দেবে। তাহলে ইজিআর সিস্টেমের মাধ্যমে আমি কি পাচ্ছি না, আমার প্রয়োজনীয় অক্সিজেনটাকে ওখানে ঢোকাতে পারছি, ওভার অক্সিজেন আমি ঢোকাতে চাইছি না। সেকেন্ড থিং হচ্ছে এক্সজস্ট গ্যাসটা সিলিন্ডারের মধ্যে ঢুকে গিয়ে সিলিন্ডারের মধ্যেকার টেম্পারেচারটাকে ও কমিয়ে দিচ্ছে। এবার ও হিটেড হচ্ছে, সিলিন্ডার কুল হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কিন্তু ও হিট হয়ে যাওয়ার পরে এক্সজস্ট গ্যাসটা আবার হিট হয়ে গিয়ে ও কিন্তু আর কোনো রকম ভাবে বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা নেই, ও শুধুমাত্র গরম হচ্ছে। এবং আমার যখন আবার এক্সজস্ট ভালভটা খুলবে, তখন ও আবার ওটার সাথে বাইরে বেরিয়ে চলে আসবে, ওর কোনো ক্ষতি আমার করছে না। এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে ইসিইউ কন্ট্রোল একটা সিস্টেম, এবং এটার দুটো ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ সিআই ইঞ্জিনের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ আছে, এসআই ইঞ্জিনের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আছে দেখো, এখানে আমি একটা বক্স করে তোমাদের দেখিয়েছি। সিআই ইঞ্জিনের ক্ষেত্রে এটা ইগনিশনটাকে ডিলে করছে, অর্থাৎ আমাদের যে ধরো ওভার হিটিং হয়ে গেলে আমাদের প্রি ইগনিশন বা আদার্স যে ইগনিশনের জন্য যে ফেজিং এর যে ব্যাপারটা ছিল, অর্থাৎ প্রথমে প্রি ইঞ্জেকশন, পোস্ট ইঞ্জেকশন, মাঝে মেইন ইঞ্জেকশন, এই টোটাল সিস্টেমটাকে ও ডিলে করাচ্ছে, এ নক্স রিডুক্সের করছে, আর কম্বাসন চেম্বারটাকে ঠান্ডা করছে। ডান দিকে এসআই ইঞ্জিনের ক্ষেত্রে বোধ একই কাজ করছে, নক্স রিডাকশন করছে, কুলিং চেম্বার মানে আমার সিলিন্ডারটাকে ঠান্ডা করছে, তার সাথে সাথে করছে কি এসআই ইঞ্জিনের ক্ষেত্রে একটা নকিং হয়, এই নকিং এর ব্যাপারটাকে কিন্তু এ বা যে জন্য যে টার্বুলেন্স হয়, সেই টার্বুলেন্সটাকেও কিন্তু এ কন্ট্রোল করছে। বেসিক্যালি ইজিআরটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সিআই ইঞ্জিনের ক্ষেত্রে, অর্থাৎ বর্তমান দিনের যত সিআই ইঞ্জিন আছে, বিশেষ করে যেগুলো ইসিইউ কন্ট্রোল বা সিআরডিআই ইঞ্জিন লাগানো আছে, সব কটাতেই কিন্তু আমরা এখন ইজিআর লাগাচ্ছি। আর এসআই ইঞ্জিনের ক্ষেত্রে বা আমাদের পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেগুলো আমাদের হাই স্পিড ইঞ্জিন যেগুলো আছে, বা এখনকার দিনে এমপিএফআই সিস্টেম, বা যেখানে আমরা টার্বো ইঞ্জিন ইউজ করছি, বা যেগুলো গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন করা হচ্ছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই ইজিআর সিস্টেমটাকে মানে ব্যবহার করছি। এখন এটা গেল দুটোর অ্যাডভান্টেজের দিক। আমি এবারে নেক্সট জায়গাতে চলে আসি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করছে সেটা দেখতে হবে। এখন এই যে মাস অফ এক্সজস্ট গ্যাস যেটা ইঞ্জিনের মধ্যে থাকছে, সেটা কার উপর ডিপেন্ড করছে না, লোড, ইঞ্জিন ডিজাইন, আরপিএম এবং টাইপস অফ কম্বাসন, এবং তার মধ্যে তার টেম্পারেচার। এই পাঁচটা হচ্ছে বেসিক, এছাড়া আরো অনেক কিছু জিনিস আছে।
এখন এই যে আমি কতটা গ্যাস এখানে ভেতরে ঢোকাবো অর্থাৎ রিসার্কুলেশন কতটা করব, সেটা ডিপেন্ড করবে আমার ইঞ্জিনের ইগনিশন টাইপ এবং আমার যে ফুয়েল কোয়ালিটি আছে তার উপর ডিপেন্ড করবে। এখন এই যে ইঞ্জিনটা ধরো আমার এই যে ইনলেট ভালভগুলো আমার সাকশন হচ্ছে, সাকশন হওয়ার পর আমি ইঞ্জিনটা ওইটাকে কম্প্রেস করছি, কম্প্রেস করার পর দেখো ডিজেলটাকে আমি এখানে স্প্রে করছি। এখন এই যে আমার কম্প্রেসড হট এয়ারটা আছে, এটা কি হাই প্রেসার হাই টেম্পারেচার আছে, আমি ডিজেলটাকে স্প্রে করে দিলাম। এখন এখানে যে কম্বাসনটা হলো সেই কম্বাসনের জন্য আমার যতটা অক্সিজেন প্রয়োজন হচ্ছে অক্সিজেনটা বাদ দিয়ে যখন আমি এখানে এটাকে যখন পুরোপুরি পাওয়ার স্ট্রোকটা যখন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমি কি দেখছি না আমার এখানে কিছু বাড়তি অক্সিজেন থেকে যাচ্ছে। অর্থাৎ পিস্টনটা যখন আমার টিডিসি থেকে বিডিসি তে নেমে এলো ডিউরিং দ্য পাওয়ার স্ট্রোক, এতে আমি কি দেখতে পাচ্ছি যে আমার সিলিন্ডারের মধ্যে যখন আমার ফুল লোড কন্ডিশন থাকছে তখন কিন্তু অক্সিজেন প্রেজেন্স বেশি থেকে যাচ্ছে। অর্থাৎ যখন ফুল লোড থাকবে আমি তার ম্যাক্সিমাম এয়ার সাকশন করব এবং আমি আমার কম্বাসনের পর ওখানে কিছুটা আমি অক্সিজেন পেতে থাকবো, যেটা কিনা পার্সিয়াল লোডের ক্ষেত্রেও আমার এটাকে ফলো করতে পারি। অর্থাৎ আমি যখন ইঞ্জিনের ভ্যারিয়েশন করব, অর্থাৎ যখন আমি লোডের ভ্যারিয়েশন করব, লোড ভ্যারিয়েশনের উপর যখন আমার কম্বাসনটাকে আমি ডিপেন্ড করবো বা ওটাই কম্বাসনটাকে সেভ করতে থাকবো, তখন কিন্তু সবসময় যে আমি সমস্ত অক্সিজেনটাকে ওখানে ব্যবহার করব তা কিন্তু নয়। তাহলে এই যে আমার অক্সিজেনের যখন আমার সেটা উদ্বৃত্ত হচ্ছে, অর্থাৎ যখন আমি অক্সিজেনটাকে পুরোপুরি কাজে লাগাতে পারছি না, তখন কি হচ্ছে যে অক্সিজেনটা আমার থেকে যাচ্ছে সেই অক্সিজেনটা আমার টেম্পারেচার রাইজিং এর জন্য নাইট্রোজেনের সাথে মিশে গিয়ে, অর্থাৎ আমার এখানে যে অক্সিজেনটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে না আমার ভ্যাকেন্ট হয়ে আছে, অর্থাৎ এই অ্যাটম গুলো আমার কিন্তু কোনোভাবেই কম্বাসনে কাজে লাগেনি। তারা কি করবে না নাইট্রোজেনের সাথে মিশে গিয়ে নক্স তৈরি করবে এবং যেটা আমার এক্সস্টের সাথে যখন বাইরে বেরিয়ে আসবে সেটা কিন্তু একটা হার্মফুল বা একটা টক্সিক এলিমেন্ট হিসাবে আমার বাতাসের মধ্যে আসবে। এবারে আমি কি পারি যে নাইট্রোজেনটাকে ভিতরে ঢুকতে দেবো না, শুধুমাত্র অক্সিজেনটাকে ইঞ্জিনের মধ্যে ঢোকাবো? এটা কিন্তু কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কোনোভাবেই এয়ার থেকে নাইট্রোজেনকে আলাদা করে শুধু অক্সিজেনকে ঢোকাবো বা অক্সিজেনের মাত্রা যখন দরকার তখন আমি অক্সিজেনকে কম দেবো, এরকম ভাবে হয় না। আমি যদি মনে করি যে না আমি তাহলে পুরো এয়ারটাকে অল্প এয়ার ঢোকাবো, তাহলে কি হবে না আমার এখানে লিমিটেড O2 আমার ঢুকবে ঠিকই, কিন্তু ওভারঅল আমার ইঞ্জিনের যে পাম্পিং ক্যাপাসিটি এটা থাকবে, অর্থাৎ পাম্পিং ক্যাপাসিটি যখন আমার কমে যাবে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় আমি এখানে কম এয়ার ঢুকেছি, সেটাকে যখন আমি কম্প্রেস করব, কম্প্রেস করার পর তারপর যখন আমি সেটাকে আবার তার উপর যখন ডিজেলটাকে স্প্রে করবো দেখা যাবে ডিজেলটা জ্বলছে না। কারণ কি আমার যে ডিজাইন করা ছিল যে যে যতটা পরিমাণ আমাকে মাস অফ এয়ার নিতে হবে তার থেকে কম মাসের এয়ার নিলে সেটা যখন কম্প্রেস হবে সেটা সেই যে টেম্পারেচারে ওটা জ্বলবে সেই ডিজেলটাকে জ্বলানোর মতো তার প্রেসার এবং টেম্পারেচার তৈরি হবে না। ফলে আমি ডিজেলটা দেবো অথচ আমার ওই ডিজেলটা জ্বলবে না। তাহলে আমার যতটা ভলিউম ডিজাইনে করে দেওয়া আছে ততটা ভলিউমের কিন্তু আমাকে এয়ার ওখানে ইনটেক করাতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব হবে? না এটা সম্ভব হবে যদি আমি ওখানে একটা এক্সজস্ট গ্যাসকে, যে গ্যাসটাকে আমি দেখো এখানে কুলারের মধ্যে ঠান্ডা করে আমরা কি করব না আবার আমরা ফ্রেশ এয়ারের সাথে ওটাকে ওখানে অ্যাটমসফেরিক টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে ওই ইনলেট ভালভ খুলে আমরা ফ্রেশ চার্জের সঙ্গে ওখানে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দেবো। এবং এটা তখনই সম্ভব হবে যখন ওখানে আমরা একটা ইজিআর ভালভকে ওখানে অপারেট করব। এবং ইজিআর ভালভটা লো স্পিড এবং হাই স্পিডের উপর বেস করে কখন কত অ্যামাউন্টের আমাকে ওখানে ইজিআর বা এক্সজস্ট গ্যাসটা ঢোকাতে হবে সেটা ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ এই যে এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন ভালভ, এই ভালভটা পুরোপুরি কিন্তু অ্যাকচুয়েটারের মাধ্যমে অপারেট হবে এবং এই অ্যাকচুয়েটারটা কাজ করবে আমার কতখানি ফুয়েল এই মুহূর্তে কম্বাসনের জন্য কম্বাসন চেম্বারে স্প্রে করা হচ্ছে এবং কতটা আমার এক্সজস্ট গ্যাসে অক্সিজেনের পরিমাণ আছে, ল্যাম্ডা সেন্সার, তার সাথে অ্যাবসলিউট প্রেসার সেন্সার, অর্থাৎ আমার যে ইনটেক দিয়ে যে এয়ারটা ঢুকছে সেই এয়ারের যে আমার প্রেসার কত থাকছে, তার টেম্পারেচার কত আছে, ইঞ্জিন আরপিএম কত আছে, ওভারঅল এটার উপরে সমস্ত সেন্সারের ইনপুট নেওয়ার পর ইসিউ ঠিক করবে যে আমার ইজিআর ভালভটা কতক্ষণের জন্য কত অ্যামাউন্টের আমাকে এক্সজস্ট গ্যাসটাকে ওই ইঞ্জিনের মধ্যে ঢোকাতে হবে যাতে কিনা ইঞ্জিনের টেম্পারেচারটা আমার কমে যাবে। অর্থাৎ এক্সজস্ট যে গ্যাসটাকে আমি ঢোকাচ্ছি এটা কুল করে অ্যাটমসফেরিক টেম্পারেচারে এনে ওখানে ঢোকাচ্ছি, সেটা কি করবে না আমার ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। তার সাথে সাথে কি করবে না আমার ওখানে যে এয়ার যেটা সাকশন হচ্ছে তার মধ্যে যে অক্সিজেন যাতে কোনো ভ্যাকেট বা ভ্যাকেট অ্যাটম না থাকে যেটা কিনা পরবর্তীকালে বিক্রিয়া ঘটিয়ে আমার নাইট্রোজেনের নিচ থেকে নক্স ফরমেশন করবে, সেটাকে অ্যাভয়েড করবার জন্য কিন্তু আমরা ইজিআর ভালভটাকে এখানে লাগাচ্ছি।
আশা করছি তোমরা এখানে বুঝতে পারছো যে কিভাবে আমরা এক্সহস্ট গ্যাসটাকে রিসার্কুলেট করছি। এবং যেহেতু এটা অলরেডি বার্ন গ্যাস, তার জন্য কি করবে না আহ, আমার কোনোভাবেই এই কম্বাসন প্রসেসের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাবে না, শুধুমাত্র এই ভলিউমটাকে এখানে কন্ট্রোল রাখবে। তার সাথে সাথে কি করবে না আমার এখানে যে নক্স ফরমেশনের জন্য যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকেও কিন্তু কন্ট্রোল করবে। অর্থাৎ টেম্পারেচার রাইজ যেটা হচ্ছিল সেই টেম্পারেচার রাইজটাকে ও কিন্তু আর হতে দেবে না। এই পুরো জিনিসটাকে আমরা একদম স্মুথলি অপারেট করে থাকি আমাদের শুধুমাত্র এর মাধ্যম দিয়ে, আমাদের কি বলবো এটাকে, ইজিআর ফরমেশনের মাধ্যম দিয়ে। এবারে যদি আমি এটা কনস্ট্রাকশনগত আমি বিষয় দেখি কিভাবে এটা কনস্ট্রাকশন হচ্ছে, আমি যেটা আগেও বললাম যে আমাদের ঠিক ক্যাটালাইটিক কনভার্টার দিয়ে যখন আমার এক্সহস্ট গ্যাসটা বেরোচ্ছে তার ঠিক আগেটাতে এখানে আমরা একটা কানেকশনের করছি। আমি তোমাদেরকে এই কানেকশনটা একটু দেখাতে চাইছি কিভাবে আমরা এখানে কানেকশনটা করেছি, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে কানেকশনটা কিভাবে হয়েছে। দেখো এখানে ইঞ্জিনের এক্সহস্ট ভালভ থেকে ক্যাটালাইটিক কনভার্টারের যে রাস্তাটা যাচ্ছিল তার আগে, ঠিক তার আগেটাতে আমরা এখানে একটা কানেকশন করব, যেটা কিনা তোমার সরাসরি ইজিআর ভালভের মধ্যে ঢুকবে। এখন এখানে ভালভটা দেখতে একটা স্প্রিং লোডেড ভালভ, যেটা অ্যাকচুয়েটরের মধ্যে অপারেট হবে। সেই ভালভটা এসে আবার কোথায় ঢুকছে না আমার যেখানে এয়ার ফিল্টার থেকে থ্রটল বডির সাথে অর্থাৎ ইনলেট ম্যানিফোল্ডের সাথে কানেকশন হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে পুরো সার্কিটটা, এটা হচ্ছে কনস্ট্রাকশনাল বা এটা হচ্ছে ওর সার্কিট। অর্থাৎ ক্যাটালাইটিক কনভার্টারে ঢোকার ঠিক আগেই আমরা ইজিআর ভালভের সাথে কানেকশন করছি। এবং এই যে ইজিআর ভালভ এটা কিন্তু থ্রটল বডি থেকে আমাদের মেন অপারেট হয়, অর্থাৎ এই অ্যাকচুয়েটরটা থ্রটলে কত পার্সেন্ট এয়ার ঢুকবে তার উপর বেস করে এটা হয়। এখন দেখো ইজিআর ভালভটা এখানে বন্ধ আছে, অর্থাৎ ক্যাটালাইটিক কনভার্টার দিয়ে এয়ারটা ঢুকছে। যখনই আমার ইঞ্জিনের আমার আরপিএমটা বাড়বে, অর্থাৎ আরপিএমটা প্রায় 2500 থেকে 3000 আরপিএম এর দিকে যাবে, তখন কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে এক্সজস্ট ভালভটা এখানে খুলে যাচ্ছে। খুলে গিয়ে এয়ারটা যেটা এক্সজস্ট গ্যাসটা আমার যেটা ঢোকার কথা ছিল ক্যাটালাইটিক কনভার্টারে, সেখানে না ঢুকে ও কোথায় যাচ্ছে দেখো, এই যে ইজিআর ভালভটা খুলে গিয়ে আমার এখানে এসে ঠিক এই যে থ্রটল বডি যেটা এয়ার যেটা ঢুকছে অর্থাৎ ইনলেট ম্যানিফোল্ড, সেখান দিয়ে এটা এখানে ইনলেট ভালভ খুলে এই সিলিন্ডারের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এটা এখানে যে থ্রটল বডির যেখানে ভ্যাকুম, সেই ভ্যাকুমের উপর বেস করে কিন্তু আমরা এটাকে অপারেট করছি। অর্থাৎ অ্যাকচুয়েটরটা এই থ্রটল বা ইনলেট ম্যানিফোল্ডের যে ভ্যাকুম, সেই ভ্যাকুমের উপর বেস করে কিন্তু এটা স্প্রিং লোডের এই ভালভটাকে এখানে টেনে দিচ্ছি। এটা টেনে দিচ্ছি মানে এটা ওপেন হচ্ছে, যখন এটা লোডটা কমে যাবে তখন এটা আবার ক্লোজ হয়ে যাবে। এটাই হলো এর বেসিক তোমার কনস্ট্রাকশনাল ফিগার বা এটা হচ্ছে কনস্ট্রাকশনাল লেআউট। এবং এখানে এই যে তোমরা দেখছো যে এইভাবে সুন্দরভাবে এটা কিন্তু অপারেট হচ্ছে, এটা পুরোটাই কিন্তু ইলেকট্রনিক কন্ট্রোল দ্বারা অপারেট হয়। অর্থাৎ আমি এখানে জাস্ট আমার ইঞ্জিনটাকে একটা নির্দিষ্ট আরপিএম এর পর যখন আমার টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে টেম্পারেচার সেন্সার এবং আরপিএম সেন্সার যখনই আমার এখানে সেন্স করবে তখন এখানে ইজিআর ভালভটা খুলে যাবে। যদি তুমি নিজে কখনো কোনো গাড়ি ড্রাইভিং করো বা তোমার পরিচিত যদি কোনো ড্রাইভার থাকে যে হয়তো ধরো এখনকার মডার্ন ডিজেল ইঞ্জিন গুলো চালাচ্ছে বা দামি পেট্রোল গাড়ি চালাচ্ছে, দেখবে যখন হাইওয়ে দিয়ে গাড়িটা যাচ্ছে, হঠাৎ করে দেখো একটা খুব ফাঁকা রাস্তায় ওয়ান ওয়ে ট্রাফিক আছে, আমি যাচ্ছি একটা কনস্ট্যান্ট স্পিডে চলছি, ধরো আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি অ্যাক্সেলারেটর প্যাডেলে পা দেবো, অথচ দেখা যাবে কি আমার ইঞ্জিনে কোনো আরপিএম হচ্ছে না, মানে আরপিএমটা বাড়ছে না। এটা মানে হলো যে আমি একটা নির্দিষ্ট স্পিড ওখানে অ্যাচিভ করে গেছি, তারপরে কিন্তু আমার ইজিআর ভালভটা খুলে গেছে। ইজিআর ভালভ খুলে গেলে নর্মালি কি হবে না কিছুক্ষণের জন্য ইঞ্জিনের থ্রটলটা কমে যাবে। অর্থাৎ সে আর ওখানে যতই তুমি অ্যাক্সিলারেটর প্যাডেলের সেন্স করো না কেন, সেন্সার কিন্তু অ্যাক্সিলারেটর প্যাডেলের সেন্সারটাকে সেন্স করবে না। এবং কি হবে না আমার যেহেতু ইঞ্জিন আরপিএমটা প্রায় 2500 থেকে 3000 হয়ে গেছে, এখানে ইঞ্জিনের সিলিন্ডারের টেম্পারেচারটাও ধরো আমার 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে হয়ে গেছে, তখন কি হবে না এখন যদি আমি আবার অ্যাক্সিলারেটর প্যাডেলের সেন্সারটাকে সেন্স করে যদি আমি অ্যাক্সিলারেট করতে থাকি, তাহলে কি আমার আবার নক্স তৈরি হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে না, তখন আমার ইজিআর ভালভটা খুলে গেছে, ইজিআর ভালভ খুলে গেছে, এক্সজস্ট গ্যাস ঢুকতে শুরু করেছে। অর্থাৎ যে আমি প্রেসারটা একটু আগে পাচ্ছিলাম, যে আমি স্পিডটা এই মুহূর্তে আমি অ্যাচিভ করছিলাম, সেটা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাবে। আমি আর চাইলেও কিছু সময়ের জন্য ওটা কিন্তু আমি অ্যাক্সিলারেট করতে পারবো না, যদিও এটা খুবই সেন্সিটিভ ম্যাটার। এত সহজে মানে খুব ভালো পাকা ড্রাইভার হলে সেই একমাত্র বুঝতে পারবে যে এখানে ইজিআর ভালভটা খুলে গেছে। আবার কিছুক্ষণের জন্য হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ডের পর আবার কিন্তু ইঞ্জিনটা যেমন আছে সেরকম ভাবে আরপিএম এ কাজ করবে। এইটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, অর্থাৎ ইজিআর ভালভ খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে। এবং ইঞ্জিনে একটা নর্মাল অপারেটিং টেম্পারেচার সবসময় ফিক্স রাখবে, যে টেম্পারেচারটা নক্স ফরমেশন হতে দেবে না। যদিও তারপরে নক্স তৈরি হয়, সেই নক্সটাকে কি করবো না আমরা এই ক্যাটালিটিক কনভার্টারের মাধ্যমে আমরা সেটাকে ডিটক্সিফাইড করব, অর্থাৎ ওটার মধ্যে যে হার্মফুল
যে ব্যাপারটা আছে বা যে গ্যাসটা আছে, নাইট্রোজেন অ্যান্ড অক্সাইড গুলোকে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনে ভেঙে দেবো। কিন্তু মেজর অ্যামাউন্টের নক্স ফরমেশন যেটা হয়, অর্থাৎ আমরা যে সিলিন্ডারের মধ্যে যে নক্সটা তৈরি করি, সেটা এই ইজিআর ভালভ খুলে আমরা সেই নক্সটাকে এখানে কন্ট্রোল করব, অর্থাৎ নক্স তৈরি যাতে না হয় তার ব্যবস্থা করব। কিভাবে ব্যবস্থা করব না, ইনলেট ভালভ খুলে যখন আমার এয়ারটা এখানে ঢুকছে, তখন আমার কি করব না, এই ফ্রেশ এয়ারের সাথে এক্সস্ট কিছুটা গ্যাসকে এখানে ভেতরে ঢুকিয়ে দেবো। যে কি কাজ করবে না, যে ইঞ্জিনের টেম্পারেচারটাকে নিজে ওই টেম্পারেচারটাকে শুষে নিয়ে ইঞ্জিনের টেম্পারেচারটাকে কমাবে, এবং তার সাথে সাথে এখানে যে অক্সিজেন যে ভ্যাকেন্ট মলিকুল ছিল তার জায়গায় নিজে ওই স্থানটা দখল করে নিয়ে আমার এখানে কমপ্লিট কম্বাশনের পর যাতে কোনোভাবে অক্সিজেন না বেঁচে থাকে সেই ম্যাটারটাকে এরা দেখবে। আশা করছি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো। এখানে কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছ। এবার যখন এই ধরো টেম্পারেচার যখন আমার একটা নর্মাল জায়গায় চলে আসবে, এখন ইজিআর ভালভটা খোলা আছে, দেখো একটু পরে ইজিআর ভালভটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। দেখো ইজিআর ভালভটা বন্ধ হয়ে গেল, এই যে এখানে স্প্রিংটা দেখো, এখানে স্প্রিং এখানে বন্ধ করে দিয়েছি, অর্থাৎ এখন আমার আবার আগের টেম্পারেচার এসে গেছে। এবারে আমার যেমন ছিল এই দিক দিয়ে আর যাচ্ছে না, এখন আমার এখানে আরপিএমটাও কিছুটা কমে গেছে, আমার টেম্পারেচারও কমে গেছে, আবার ইজিআর ভালভ বন্ধ হয়ে গিয়ে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে দিয়ে এখানে যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা এখানটা পুরোটাই বুঝতে পেরেছো। এবারে বলো যে এই যেটুকু আমি এখানে বললাম, কারো কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়েছে কিনা, তাহলে আমি এখনই তোমাদেরটা ক্লিয়ার করে দেবো। এক্সো সিস্টেমের এটা স্যার একটা টার্বো পার্ট। হ্যাঁ বলো। স্যার টার্বো চার্জার লাগা থাকলে তো স্যার তাহলে ইভি আর লাগা থাকবে না, কেন লাগানো থাকবে না? এক্সস্ট গ্যাস। টার্বো চার্জার তো লাগানোই থাকবে। তার স্যার সঙ্গে কি ওটা তো সম্পর্ক আছে? টার্বো চার্জার দুটো তো টার্বো। হ্যাঁ, টার্বো চার্জারের স্যার যে দুটো। গ্যাসটা যেটা বেরোবে সেটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টারের পর টার্বো চার্জার লাগানো থাকবে, বা তুমি এখানে ক্যাটালাইটিক কনভার্টারের আগেও আমি ওখানে লাগাতে পারি, ওটা তো শুধু গ্যাসটাকে বের করে দেবে, বের করে দিয়ে আবার ওই ক্যাটালাইটিক কনভার্টার ঢুকবে। অসুবিধা কোথায় আছে? টার্বোটার তো কাজ কি, টার্বোটার ওই টারবাইনটাকে আমাকে ঘোরাতে হবে, আর ওইদিকে তো ইনলেটের জন্য কম্প্রেসর কাজ করছে, ওটার সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নেই। টার্বোর দুটো যে টারবাইন থাকবে, প্রথমেরটাতে তো এক্সস্ট গ্যাসটা প্রথম বের হয়ে যাবে, দ্বিতীয় আর নয়, সেকেন্ড। টার্বোর হচ্ছে একটা শ্যাফটের মধ্যেই এক টারবাইনটা আছে। একদিকে এক্সস্ট গ্যাসটা ঢুকছে, ঢুকে ওই যেমন আমরা হাতে তালপাতার ফিরফিরি ঘোরাই, ওই গ্যাসটা যখন ওই টারবাইনের থ্রু দিয়ে যাবে তখন টারবাইনটা ঘুরতে শুরু করবে। তার সাথে সাথে পিছন দিকে যেটা কম্প্রেসর লাগানো আছে অর্থাৎ যে ইম্পেলার লাগানো আছে সে সাকশন করতে শুরু করবে, দিয়ে ইনলেট ম্যানিফোল্ডেও ঢোকাতে শুরু করবে। এর তো আর অন্য কিছু নেই। কিন্তু আমি ওই এক্সস্ট যে গ্যাসটা সেটা টারবাইনের পর দিয়েও বেরোতে পারে, তার আগেও সেটা কোম্পানি ডিপেন্ড করবে কিভাবে করবে। এক্সস্ট গ্যাসটাকে আমি আবার ওই ইনলেট ম্যানিফোল্ডে ঢুকিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইজিআর এর সিস্টেম। বুঝতে পেরেছো কি বললাম?